বাঁকুড়া জেলার সোনামুখীর বাসিন্দা বিকাশ রায়। বিকাশবাবুর জন্ম কলকাতার কুমোরটুলির পাশেই। ছোট থেকে দেখেছেন কুমোরটুলির বিভিন্ন শিল্পীদের কাজ। উনিও ছোটবেলা থেকে বিভিন্ন ছবি আঁকতেন, গড়তেন মাটির নানা রকম জিনিসপত্র। যেটাই করতেন ওনার বাবা মা সেটারই প্রশংসা করতেন। সেখান থেকেই উৎসাহ পেয়ে ধীরে ধীরে বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে ওঠেন বিকাশবাবু। হাতের কাজের পাশাপাশি গান বাজনাতেও অসাধারণ আগ্রহ ছিল তার। পরবর্তীকালে চাকরি সূত্রে কলকাতা থেকে আসেন বাঁকুড়ার সোনামুখীতে। বিকাশবাবু পেশায় ছিলেন একজন প্রাথমিক শিক্ষক। শিক্ষার্থীদের আরও সহজভাবে শিক্ষাদানের জন্য তিনি ব্যবহার করতেন তার নিজের তৈরি বিভিন্ন শিক্ষার উপকরণ। সকালে কাঠের কাজ, তারপর স্কুল, আবার ফিরে গিয়ে গান বাজনা। এইভাবে কাটতো বিকাশবাবুর জীবন। এখন তিনি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছেন, তাই অবসর জীবনের বেশিরভাগ সময়টাই কাঠের কাজ আর গান বাজনা নিয়ে থাকেন। তার হাতের তৈরি সুদৃশ্য কাঠের কাজগুলিতে ফুটিয়ে তুলেছেন পল্লী বাংলার বিভিন্ন কাজকর্মকে। আবার অসাধারণ দুর্গা প্রতিমা তৈরি করেছেন। আবার কখনো ছোট্ট নাতির আবদার রাখতেও বানিয়ে ফেলেন নানান জিনিসপত্র। ছোট নাতৃটি বেজায় খুশি দাদুর শৈল্পিক কাজকর্মের জন্য। কাঠ দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায় তা কিন্তু বিকাশবাবুর কাজগুলো না দেখলে বোঝা যায় না। আরেকটা সবচেয়ে বড় কথা, বিকাশবাবুর পরিবারের সকলেই তার শিল্পকলার সাথে যুক্ত। স্ত্রী, 2 ছেলে, 1 বৌমা ও নাতিকে নিয়ে বিকাশবাবুর পরিবার। আর তার ছেলেকে কর্মসূত্রে বাইরে থাকতে হয়। প্রত্যেকেই শিল্পকলাতে ভালোবাসে। বাড়িটিকে করে তুলেছেন একটা আস্ত শিল্পালয়। ইঁদুর মারতে মায়া লাগে, দেখে না, ট্রামটা দেখিয়ে দিলাম। তুমি এইভাবে একটা ফটো আমি তোমার সাজিয়ে দিচ্ছি। জানুয়ারি বলতে 13ই জানুয়ারি। হ্যাঁ, অবশ্যই সব রকম দিয়ে দিন, যেটা আজ পর্যন্ত আমিও কাউকে দেখাইনি। আর এটা এটা কোথাও পাবেও না। এই যে ধরে কাঠে করতে না, টিচার ছিল না, everything is possible. Only 2 things is needed. One thing is Indian food, Indian culture. আর লোক যখন ভগবান রাজনীতি যখন ভিতরে হাতে যায় না, থার্ড জেনারেশন গুলো মানে বাবা আমার বাবা হয়তো পড়ে গেছে, তো ওইখানেই ঢোকা আসলে পরে একটা আকর্ষণ থাকতো ছেলেমেয়ের প্রতি, যে শনিবারই শিখতে টিপটা কেমন শিখবে, তা সেই আকর্ষণের কামাই কত। শুক্র আসবি তাহলে শনিবার দিন পাচ্ছি দিন কোনদিন পুরোনো হয়তো যেতাম মাঝে। এটা একবারে আগের দিনে এটা গণশক্তির একজন সাংবাদিক এসেছিল, গণশক্তির কুশল, ভালো ছেলে, খুব ভালো। তোমার এই ছবিটি আমাকে ছুটি পাবে না। জলযানের দিবস এইখানে কোন জায়গাটা ঘুরে জলযানে ওই 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 পাঁচতলা নৌকাটা ঘুরি দাও, এদিকে পাঁচতলা নৌকা ঘুরি দাও, ওই ফুলোগুলো সামনে হবে উল্টো। হ্যাঁ, জলযানে আরো আছে, আর সেই ডোঙাটা ওই ওই ডোঙা খেলাটাও তো হয়।
এই বয়সে খেলাটাও তো দরকার আছে। এই বয়সে খেলা তো হ্যাঁ যে খেলছি তো এটা কম ছেলে বলতো, দু একটা ছেলে বলতো স্যার ওটা মেশিন আছে না, 15টা ছেলের মধ্যে এইখানে কি ও আমাকে একটা আল্লাহ চিহ্নিত হয়ে গেল যে 15টার মধ্যে এটা বলতো যে মেশিন আছে। তুমি তিনটেরই কেন যা বলে নিয়ে যায়। তবে শুভেন্দু তোমাকে একটা কথা বলি, শিক্ষাকে খেয়েছে রাজনীতি, শিক্ষাকে খেয়েছে রাজনীতি। লোককে আমি ভীষণভাবে ভ্রমণ করি, প্রোটিন আমার গণ্ডগোল আছে। আর কোনো এই যে কথাটা বলেছি তাহলে সিপিএম চলে গেল, কংগ্রেসকে বললাম দূর তোমরা এমন ইংরেজি করলে তো পাওয়াই যাচ্ছে না। অযোগ্য লোকরা আর কি হচ্ছে, যোগ্য লোকরা মাটিতে কথা জমি নিচ্ছে। তুমি হয়তো বলবে যে আপনি কি সবই জানেন, সবই যে কেউ জানেন না। পড়েছি এনিকে অ্যানি অ্যানি এন ওয়াই এনি, ওটা তুমি মানে খুঁজে পাবে না ইংলিশে এনে। এখন ইংলিশ ট্রেনিং প্রথম কথা তুমি বাংলায় বলছো, ইংলিশ ট্রেনিং এসআই বলছি, এসআই কিন্তু ভালো, এসআই জানে, এসআই কাছাকাছি উচ্চারণ ইংরেজিতে এই একটা ইঁদুর গেল। না তিনটি শব্দ হয়। আপনি কোনটা বাংলা বলছেন বলুন, তার কারেক্ট স্পেলিং বলে দিল, কারেক্ট উচ্চারণ শেখাচ্ছেন উনি যেহেতু সেক্রেটারি আছেন, তারপরই কংগ্রেস সেক্রেটারি একজন এলো, আরে এটা তোমার প্রাপ্য, তোমার জায়গা। কিন্তু আমি পেলাম কোথায়? আমি এলে আমি রাজি। তোমাদের বলতে যারা টিচার যাদেরকে ছেড়ে এসেছি লাস্টে, তার দেখা টাকা হয়তো কাকু আপনিও চলে গেছেন, আসে না। আপনি যেমন আটকালেই আপনি দাঁড়িয়ে চলে যেতেন, বলতেন এই করো এই করো এইটা হবে, আমরা কি বছর জানিও না। তো এবারে তবে কি জানো, তিনটে জিনিস এবার মাকড় না তোদের আটকে আছে। হ্যাঁ মাকড় সেটাকে ছাড়িয়ে দিলাম। ধূপ কাঠটা ওরা হাতে দিয়ে কাঠটা দিয়ে এমনি তো চলে যায়। চটটা দিয়ে আচ্ছা স্থলযানের পূর্বের তবে আমি সাজিয়েছি। ওই কারণে কেটে কেটে মাকড় সেটাকে তুলে দিলাম। তবে আমি সাজিয়েছি মানে পুরো ভাঙা গেল। ফটোকে নিতে গেলে না লম্বা হবে। এটা পেলাম কি করে, আমরা ছাত্র গীতার থেকে 7 থেকে ও ওখানে থেকে মানে এমএসসি করে কি করছে জলমান বাহ আমার সার্টিফিকেট কাজে পালে গেলে ভেঙে যাবে। শিক্ষকতা না করলে বলে এই আইডিয়াটা আসতো না, এমনিভাবে আসতো না। হ্যাঁ না তো পারবে না। দেখো আচ্ছা ঠিক আছে, পরে করবো। তুমি দেখো। ওটা আমার এখন দেখার সময় না। যেমন ওটা যাবো। তুমি দেখো আচ্ছা ঠিক আছে, সাজ নিচ্ছি।
ধরো আমার জন্ম কলকাতায়, আপ টু স্কুল ফাইনাল কলকাতায় মানুষ, বাবার স্কুলে পড়তাম। তো আমার বাবা জগন্নাথ রায়, উনিও শিক্ষক ছিলেন। তো বাবা আর মায়ের পুরোপুরি সাহায্য ছিল আমার এই মানসিকতা ঘটনাতে। ছোটোবেলায় যখন ছবি আঁকতাম, যেমনই ছবি হোক মা বলতে খুব ভালো হয়েছে, এটা একটা উৎসাহ হিসেবে কাজ করেছে, এটা আমার কাছে একটা অনুপ্রেরণা। আর দ্বিতীয় কথা, আমাদের বাড়ির কাছে ছিল কুমোরটুলি, বাগবাজারে আমি থাকতাম। তো কুমোরটুলিতে প্রায় দেখতাম অত্যধিক দামি দামি সব মৃৎশিল্পীরা, আন্তর্জাতিক শিল্পী তারা প্রচুর দামি দামি কাজ করছে। তো তাদের কাজ যখন দেখতাম, দেখার পরে একটা উৎসাহ পেতাম, এবং ওরাও কিন্তু আমার কাছে অনুপ্রেরণার একটা কিন্তু অন্যতম উৎস। তা এইভাবে মনে একটা তো শিল্প এদের ছিল, তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা যে কাজটা করি, আমি গান বাজনা করি। তো গিটার, ভায়োলিন, অর্গান, বিভিন্ন যন্ত্র বাজাই। তো এখন কথা, এর পেছনেও বাবাকে দেখতাম, বাবা ছোটোবেলা হারমোনিয়াম বাজাতো। সেটাও একটা বাবার কাছ থেকে একটা ইন্সপিরেশন পেয়েছিলাম। এটাও একটা আমার গানের লাইনের আসার একটা অন্যতম একটা উৎস ছিল। আর দ্বিতীয় কথা, আমার যারা গুরু, সেই গুরুরাও কিন্তু পৃথিবী বিখ্যাত সব মানুষ, যেমন শান্তিরঞ্জন চ্যাটার্জি, ভিজি হোক, গৌরাঙ্গ দেব, দেবাশিস ভট্টাচার্য, এরা আন্তর্জাতিক আমার গুরু, আমার নিজস্ব গুরু। আমি খুব ভাগ্যবান যে এই গুরুদের কাছে আমি শিখতে যেতে পেরেছিলাম। তো এখনও পর্যন্ত এই বয়সেও আমি তো অবসর নিয়েছি 2015 সালে। তো 15 সালে রিটায়ারমেন্ট তো পরে, তো পুরোপুরি এখন এই কাজে নিযুক্ত। আমি আজকে এই কাজটা করছি ধরো গোটা 50 বছর। তো এখনও পর্যন্ত সকালবেলা কাঠের কাজ, এই দিনের আলোকে কাজে লাগিয়ে, আর সন্ধ্যেবেলায় গিটার, বেহালা, এইসব যন্ত্রগুলো অভ্যাস করি। স্কুল জীবন থেকে আজ পর্যন্ত ছোটবেলার থেকে, স্কুল জীবন মানে আমার ছাত্র জীবন থেকে। আচ্ছা, চাকরি জীবনেও করতেন? চাকরি জীবনেও পুরোপুরি ওই ছোটোবেলা হাতের এই সকালবেলা স্কুলে যাওয়ার আগে কিছুক্ষণ হাতের কাজ করতাম, ঠিক 9টা বাজলেই আবার রেডি হয়ে যেতাম স্কুল যাওয়ার জন্য। আবার স্কুল থেকে এসে একটু ঘুরে আসার পর আবার সন্ধ্যাবেলায় যথারীতি এখন যেমন চলছে গান বাজনা, সেটা এখনও করি, তখনও করতাম। আচ্ছা, শিক্ষকতা জীবনে আপনার এই বাচ্চাদের জন্য বিভিন্ন টিএলএম, এগুলো কি আপনি নিজে বানিয়ে তাদের কাছে রিপ্রেজেন্ট করতেন? আমি ভীষণ সৌভাগ্যবান মনে করি ওই বাচ্চাদেরকে পড়াতে গিয়ে। তো বাচ্চাদের পড়াতে গিয়ে দেখেছি বইয়ের থেকেও অনেক বেশি কাজে লাগে টিএলএম বলে এখন যেটা জিনিস ব্যাপার আছে। টিএলএম ব্যাপারটা ওঠার বহু আগের থেকে আমি টিএলএম তৈরি করে শেখাই। আমি যখন শেখাই তখন টিএলএমের কেউ নামও জানতো না। তো টিএলএম বলতে যেটা এখন বলছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, তো যাই হোক একই নাম তখনও ছিল, কিন্তু এই নামটা না জানলেও আমি কিন্তু প্রয়োগ কিন্তু আজকে 40 বছর ধরে করে আসছি। যেমন স্কুলে যানবাহন শেখাচ্ছি, সেখানেও আমি দেখলাম যে না, স্থলযান, জলযান, আকাশযান, এগুলো যদি আমি ছোটো ছোটো মডেল করে দেখাতে পারি, তাহলে বাচ্চাদের কাছে এটা অনেক বেশি কার্যকরী হবে। তো সেই হিসেবে আজও পর্যন্ত ওদের জন্য আমি ম্যাক্সিমাম জিনিসটাই করতাম কাঠ দিয়ে। কাঠের গাড়ি বিভিন্ন ধরনের করেছি। আমার তো মনে হয় এই ধরনের কাঠের গাড়ি আর কোথাও আছে কিনা সন্দেহ আছে। আর থেকে এখানে স্থলযান, জলযান, আকাশযান পড়াতে গিয়ে কত সুন্দর সুন্দর ক্লাস করতাম ছেলেগুলো। তো টিএলএম ট্রেনিংও দিতাম। টিএলএম ট্রেনিং দেওয়ার সময় তো এগুলো প্রভূত কাজ করেছে। এবং আমি শুধু কাঠের গাড়ি নয়, আমার উদ্দেশ্যই ছিল যে কোনো ফেলে দেওয়া জিনিস থেকে ওই বাচ্চাগুলোকে হাতে কাজ শেখানোর ব্যবস্থা করা। তো সেই হিসেবে ওদেরকেই বলতাম যে তোরা কুড়িয়ে আনবি বিভিন্ন জিনিস, গাছের শুকনো পাতা, পুরনো পোড়া তেলাই কাঠি, লঙ্কার গোটা, এরকম ধরনের জিনিস দিয়ে ওদেরকে শেখাতাম। তাতে এখন দেখা গেছে তাতে প্রচুর ছাত্রছাত্রী এখনও পর্যন্ত যারা বলে যে স্যার আমরা এখনও ওগুলো করি। তো ব্যাস আমার যে ইচ্ছে ছিল হাতের কাজ শেখাবো, পড়াতে আমার উদ্দেশ্য সফল, যে কিছু ছাত্র তো এই ব্যাপারে অনেক কিছু করে, এটাই অনেকটা প্রাপ্তি পেয়েছি। এক একটা এই যে কাঠের কাজ, এগুলো বানাতে কতদিন সময় লাগে আপনার?
এগুলো জিনিসের ভলিউমের উপর নির্ভর করে। যেমন কাঠের যানবাহন যেগুলো তুমি দেখলে এই মাত্র, এগুলো তৈরি করতে আমার লেগেছে প্রায় 7-8 মাস সময় লেগেছে কাঠের গাড়ি এই 3টে যানবাহন তৈরি করা। তো এর মধ্যেও সময় লেগেছে। তারপরে অন্যান্য জিনিস করতেও সময় লাগে। এমন যেমন দুর্গাটা রয়েছে, দুর্গাটা আমার করতে লেগেছে 2.5 বছর। সামনেই নটরাজ মূর্তি রয়েছে, নটরাজ মূর্তিটা লেগেছে 1.5 বছর। তো এখানে আমাদের সোনামুখীর বাউল রয়েছে, মনোহর দাস রয়েছে, এটা আমার বানাতে প্রায় 8-9 মাস লেগেছে। যেমন সামনে গণেশ রয়েছে, এই গণেশও তৈরি করতে গিয়ে আমার 6-7 মাস লেগেছে। এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে। তারপরে গিটার তৈরি করছি এখন, এই গিটারটা তৈরি করতেও তো আমার প্রায় 4-5 মাস লেগে গেল। এটা একটা বাইরের টিকুট, এই টিকুটটা কেটে সলিড কাঠকে খাল করে কেটে সেইটাকে আবার ইন্ডিয়ান ক্লাসিক্যাল গিটার তৈরি করছি, যাতে প্রচুর তার থাকবে। এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল হাওয়াইয়ান স্টিল গিটার যেটা বলি আমরা, যেটা আমিও বাজাই, সেইটাই তৈরি করি। আপনার যে এই হাতের কাজ, আপনি কি এই চার দেওয়ালের বাইরে কি জিনিসটাকে প্রচার করছেন এভাবে? প্রচার বলতে এর নিরাপত্তার কারণে ধরো প্রচুর জায়গায় ডাকলিয়ে যাওয়া যায় না, তবে যায়নি তা না, গেছে, অনেক জায়গাতেই গেছে। যেমন নুরুল হাসান, প্রাক্তন আমাদের যে রাজ্যপাল, তারপরে কে নারায়ণ এসেছিলেন, ওনার সামনে এক্সিবিশন হয়ে গেছে। তো তাদের কাছ থেকেও আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। বাণিজ্যিকভাবে কখনো এই জিনিসটাকে ব্যবহার করেছেন? কখনো না, বাণিজ্যিকভাবে এখনো করি না। কেন না, একটা শিল্প একটা শিল্পীর কাছে তার সন্তান তুল্য। কোনো শিল্পী চায় না যে কি, আসলে আমার যেহেতু একটা রোজগারের রাস্তা শিক্ষকতায় ছিল, তো ফলে আমার টাকার দরকার হয়নি এখনো পর্যন্ত একটু বিক্রি করে, আর বিক্রি করার ইচ্ছাও কখনো নেই। তো বিভিন্ন জন আপনার কাছে এসে এগুলো কেনার দাবি করে? অনেকেই দাবি করে। যেমন দুর্গাপুজোর সময় 2 বছর আগে এই বড় দুর্গাটা যখন গেল, তখন কেনবার জন্য ওখানে অনেকে চেয়েছিল যে পয়সা টাকা দিচ্ছি দিন, কিন্তু আমি তো টাকার বিনিময়ে জিনিস করি না। ওটা শুধু করেছিলাম একটাই কারণ, যারা শিল্প ভালোবাসে তাদের জন্য। শিল্প দেখে যদি আনন্দ পায়, আমার সেইটাই প্রাপ্তি যেন হয়। বিক্রি কখনো করিনি। আপনার নাম? আমার নাম বিকাশ রায়, সোনামুখী বাঁকুড়া বাড়ি আমার।